Yes, good evening and welcome to the class. Yes, good evening. So আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছিল পার্টিকুলারলি WBCS মেইনস ওরিয়েন্টেড একটি ক্লাস এবং সেখানে আমরা ইংলিশ ডেসক্রিপটিভে রিপোর্ট রাইটিং পার্টটা কিন্তু আজকে দেখে নেব। উইল ফার্স্ট আন্ডারস্ট্যান্ডস কিরকম মার্কস থাকে কি থাকে তোমরা প্রত্যেকেই জানো যে 40 মার্কস মোর অর লেস থাকে। So first we will discuss the formats of report writing. Report writing এর প্রিন্সিপালস গুলো কি কি ফরম্যাটে তোমাকে রিপোর্টটি লিখতে হবে সেই পার্টটা আমরা ডিসকাস করে নেব এবং ফরম্যাট বলতে আইডিয়াল ফরম্যাট যে ফরম্যাটে রিপোর্ট রাইটিং করা হয়। রিপোর্ট রাইটিং জিনিসটা কি সেটা হচ্ছিল ফার্স্ট হোয়াট ইজ রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং মানে হচ্ছিল তুমি একটি নিউজ পেপারের করেসপন্ডেন্ট, যে কোনো নিউজ পেপার বা পিরিয়ডিক্যাল এর রিপ্রেজেন্টেটিভ তুমি এবং সেখানে একটি প্র্যাকটিক্যাল ঘটনা মানে একটি লাইভ ঘটনা অথবা কোনো একটি লাইভ ঘটনার কভারেজ করে তোমাকে রিপোর্ট দিতে বলছে। ঠিক আছে, কোনো একটি লাইভ ঘটনার কভারেজ করে তোমাকে রিপোর্ট দিতে বলা হতে পারে মানে নিউজ পেপারের তরফ থেকে, অথবা তুমি কোনো একটি ইস্যু যেটি খুব রিসেন্ট ইস্যু সেই ইস্যুটাকে নিয়ে তুমি কভারেজ করতে গেছো, সেখান থেকে তুমি একটি রিপোর্ট নিউজ পেপারকে দিচ্ছ। ঠিক আছে, এবং এই নিউজ তোমার অডিয়েন্সটা হচ্ছে হলো নিউজ পেপারের যারা রিডার্স তারা হচ্ছে হলো তোমার অডিয়েন্স। ক্লিয়ার? তার মানে রিপোর্ট রাইটিংটা এমন ভাবেই করতে হবে যাতে ওই যে নিউজ পেপারে মানে তোমরা টিভিতেও দেখেছো নিউজ অ্যাঙ্কার্সরা কিরকম ভাবে বলে যে কোনো একটা হ্যাপেনিংস বা যে কোনো একটা ঘটনা, সেরকম ভাবেই নিউজ পেপারের যে ঘটনাগুলো বাই স্পেশাল করেসপন্ডেন্ট বা বাই রয়টার্স বাই অমুক করেসপন্ডেন্ট, সেরকম ভাবে দেখবে প্রত্যেকটা নিউজের মধ্যেই এই যে প্রত্যেকটা নিউজ পেপারে থাকে সেখানে কিন্তু কে নিউজটা দিচ্ছে বা স্পেশাল করেসপন্ডেন্ট বা নিজস্ব সংবাদদাতা, সেরকম করেই কিন্তু মানে ইউ হ্যাভ টু টেক দ্যাট রোল। তুমি যখনই একটি রিপোর্ট লিখবে এক্সামিনেশন হলে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে দ্যাট ইউ আর রাইটিং দিস রিপোর্ট ফর দ্য রিডার্স হু উইল বি রিডিং দ্য নিউজ পেপার ইন উইচ ইউর রিপোর্ট উইল বি পাবলিশড। ঠিক আছে, তার মানে রিডার্সদেরকে মাথায় রেখে কিন্তু তোমাকে রিপোর্টটি লিখতে হবে। ক্লিয়ার? যত এইটা মাথায় রাখবে তোমার রিপোর্ট রাইটিংটা কিন্তু আনসার স্ক্রিপ্টে তোমার পরীক্ষা হলে ততটাই বেটার হবে। ডোন্ট অ্যাপ্রোচ দিস রিপোর্ট রাইটিং অ্যাজ ইফ কি তোমার WBCS এর একটা আনসার শিটে তুমি রিপোর্ট রাইটিংটা লিখছো। ক্লিয়ার? সো দ্য মোর ইউ প্র্যাকটিক্যাল দ্য বেটার ইট ইজ। আচ্ছা, এইবার দেখি যে আমাদের মানে রিপোর্ট রাইটিং এর স্ট্রেট যাওয়ার আগে আমরা দেখে নিই, জাস্ট ওয়েট, একজন ঢুকতে পারছে না। ইয়েস, ওয়েলকাম। সো যেটা আমি বলছিলাম যে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন মেইনসে যে 200 মার্কস ইংলিশ ডেসক্রিপটিভটা থাকবে, হ্যাঁ মানে আমি 2024-এর কথা বলছি, 2025-এর কথা বলছি না। 2025-এর সিলেবাসটি এখনো আসেনি, হতে পারে কিছু চেঞ্জেস আছে। হ্যাঁ, আচ্ছা। সো নো, লেট আস নট স্পেকুলেট কি 2025-এ চেঞ্জেস কি থাকবে, সেটা পরে স্পেকুলেট করো। মানে আমি আগেই এর জন্য আলাদা ক্লাস নিয়েছি, আমি দেখিয়েছি কিরকম ভাবে সিলেবাসটি থাকতে পারে, বাট এভরিথিং ইজ স্পেকুলেশন অ্যাজ অফ নাও। মানে সিলেবাস কিন্তু গেজেট যা পাবলিশ করেছে তার থেকে আলাদাও হতে পারে, কিছুটা আলাদাও হতে পারে। হ্যাঁ, সো এইবার তোমাদের যে মেইনসে 2024-এর মেইনসটা থাকবে ইংলিশ পেপারটা, ইংলিশ ডেসক্রিপটিভ, সেটা হচ্ছিল পেপার 2। ঠিক আছে, ডেসক্রিপটিভ মানে মেইনসের কথা বলছি আমি, 2024 মেইনসের কথা বলছি। পেপার 2 হচ্ছিল ইংলিশ ডেসক্রিপটিভ থাকবে এবং তার মধ্যে এই কটা টপিক, এই 5টা টপিক 40 মার্কস করে, এই 5টা টপিক কিন্তু তোমাদের রেগুলার আসে। মানে 2022 2023 দুটোই মেইনসে কিন্তু এই 5টা টপিকই এসছিল। মাঝে মধ্যে কি করে এই কম্পোজিশন অথবা ডায়লগ রাইটিং, এই দুটো কম্পোজিশনের বদলে ডায়লগ রাইটিংটা আসতে পারে, বাট ডায়লগ রাইটিং লাস্ট 2-3 বছর ধরে আসেনি। সো ডায়লগ রাইটিং এর উপর ফোকাস না করে লেট আস ফোকাস অন দিস 5 টপিকস ফার্স্ট, এবং তার মধ্যে একটি টপিক হচ্ছিল রিপোর্ট রাইটিং এবং 40 মার্কস একটি রিপোর্টে কিন্তু তোমাদের আছে। ওভারঅল 1200 যে তোমাদের মেইনসে কম্পালসারি পেপারস, তার মধ্যেও 40 মানে 3% ওয়েটেজ কিন্তু এখানেও আছে, আর এর মধ্যে তো 20% ওয়েটেজ ইন ইউর ইংলিশ ডেসক্রিপটিভ পেপার 2। সো উই হ্যাভ ক্ল্যারিফাইড হোয়াট ইজ রিপোর্ট জিনিসটা কি, রিপোর্ট রাইটিংটা কি, একটু ক্ল্যারিফিকেশন ইন্ট্রোডাক্টরি করেছি। সেকেন্ড, তোমাদের মেইনসে কি মার্কস থাকে রিপোর্ট রাইটিং এ সেই পার্টটা আমরা একটুখানি ক্ল্যারিফাই করে নিলাম।
থার্ড আমরা যেটা দেখব সেটা হচ্ছিল যে একটা রিপোর্ট রাইটিং এর স্ট্রাকচারাল ফরম্যাটটা কি, কিংবা কি রিপোর্টিং ফরম্যাটটা, স্ট্রাকচারাল ফরম্যাটটা কি করলে মানে কিভাবে স্ট্রাকচারটা রাখলে হোয়াট ইজ দ্য আইডিয়াল স্ট্রাকচার অফ এ রিপোর্ট রাইটিং অ্যাজ ফার অ্যাজ ইজ ইউর ডাব্লিউবিসিএস রাইটিং ইজ কনসার্ন। ফার্স্ট পার্টটা হচ্ছিল যে একটা রিপোর্টের শুরুতেই কিন্তু টাইটেল অফ দি রিপোর্ট তোমাকে দিতে হবে, ঠিক আছে? যে কোনো একটি রিপোর্ট লিখলে তার একটি টাইটেল কিন্তু মাস্ট, ঠিক আছে? এবং টাইটেলটা এমন হতে হবে, তোমাকে দেখো রিপোর্ট তোমাকে যখন লিখতে দেবে সেটা ডেফিনেটলি একটা রিপোর্ট তো মানে হতে পারে একটা ভালো জিনিস নিয়েও হতে পারে, রিপোর্ট হয় না ভালো জিনিস নেই, যেরকম দুর্গাপুজোর কভারেজ বা সেগুলো হয়। বাট ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড যেটা তোমাকে দেবে সেটা হচ্ছে হলো যে পার্টিকুলার কোনো একটি কারেন্ট ইস্যু, কোনো একটি কারেন্ট বার্নিং ইস্যু, সেইটা তোমাকে ডাব্লিউবিসিএস এ তুলে দেবে। আমাদের ক্লাসিফিকেশন করা আছে মোরাললেস 10টা টপিক ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে এনভায়রনমেন্ট ইজ ওয়ান অফ দি ফেভারিট টপিকস, যেখানে বছরের পর বছর এনভায়রনমেন্ট থেকে কোনো না কোনো জায়গায় লেটার হোক, প্রেসি হোক, রিপোর্ট হোক, কোনো না কোনো জায়গায় টাচ করে। এবং মানে ইট ইজ দ্য মোস্ট অফেন চুজেন টপিক অ্যামং দি কোশ্চেন সেটার্স, ঠিক আছে? এরকম 10টা টপিক আছে, আমরা প্রত্যেকটা টপিকই আমরা কভারেজ করে নেব। আমি 10টা টপিক কেন বললাম, মানে এনভায়রনমেন্ট রিলেটেড একটা পার্ট যদি তুমি করে রাখো তাহলে দেখবে এই পার্টটা তুমি লেটারেও ইউজ করতে পারছো, তুমি কম্পোজিশন আসলেও ইউজ করতে পারছো, তুমি এই রিপোর্ট রাইটিং আসলেও কিন্তু কিছুটা তার ব্যাকড্রপে ইউজ করতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি যেটা বলার যে রিপোর্টটা কিন্তু কারেন্ট ইস্যু নিয়ে তোমাকে লিখতে দেবে। হ্যাঁ, মানে একটা লোকাল বার্নিং ইস্যু হতে পারে, মানে কোনো একটি পুকুর ভরাট হচ্ছে সেখানে আন্দোলন হচ্ছে, বা কোনো একটি এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, কোনো একটি ফ্যাক্টরি থেকে পলিউটেন্টস গঙ্গায় যাচ্ছে, সেই তার এগেইনস্টে তোমাকে একটা রিপোর্ট কভারেজ করতে হতে পারে, ঠিক আছে? সো রিপোর্ট রাইটিংটা জেনারেলি একটি কারেন্ট বার্নিং ইস্যুর উপর হয়ে থাকে। এবং যেটা বোঝাচ্ছিলাম যে এই যে কারেন্ট বার্নিং ইস্যুটা, কারেন্ট যে ইস্যুটা তোমাকে দেবে সেই প্রবলেম স্টেটমেন্টটা তোমার রিপোর্টের হেডিং এ কিন্তু থাকা উচিত। মানে কারেন্ট ইস্যু মানেই একটা প্রবলেম কিন্তু থাকবে এই রিপোর্ট রাইটিং এর সাবজেক্টে, ঠিক আছে? এবং তোমরা যেটা দেবে, মানে এই যে এখানে হেডারটা বলা হয়েছে যে স্টেট দ্য প্রবলেম, মানে যে প্রবলেমটা নিয়ে তোমাকে রিপোর্ট রাইটিংটি করতে বলা হয়েছে সেই তোমার টাইটেলে যেন সেই প্রবলেমটা ফুটে ওঠে, ঠিক আছে? মানে প্রবলেম অথবা ইস্যু মেনশন ইন দা কোশ্চেন সেইটা যাতে ফুটে ওঠে, ঠিক আছে? সলিউশন ফোটানোর দরকার নেই, প্রবলেমটা যাতে ফুটে ওঠে সেটা মাথায় রাখবে টাইটেল, ঠিক আছে? টাইটেলের পার্টেও কিন্তু নম্বর রয়েছে, 40 নম্বরের মধ্যে হতে পারে যে 4 মার্কস অনলি টাইটেল, একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেলের উপর 4 মার্কস রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই যে ফরম্যাটটা তোমাদের বলছি, এই ফরম্যাটের উপরেও কিন্তু মার্কস রয়েছে। ইফ ইউ জাস্ট ফলো দিস সিম্পল ফরম্যাট, হতে পারে তুমি 5% নম্বর সেই ফরম্যাটটা ঠিক রাখার জন্য খালি পেতে পারো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে হলো সেটা হচ্ছে হলো যে ফার্স্ট লাইনে তো তুমি লিখলে টাইটেল অফ দি রিপোর্ট, সেকেন্ড লাইনে যেটা লিখলে সেটা হচ্ছিল কে রিপোর্টিং করছে। এখানে দেখো বাই এক্স ওয়াই জেড লেখা আছে। অনেক সময় প্রেসিতে কি থাকে, প্রেসিতে দেয়া থাকে যে তুমি একজন স্টাফ রিপোর্টার অমুক বা স্পেশাল করেসপন্ডেন্ট অমুক বর্তমান পেপার, আনন্দবাজার পেপার, দি স্টেটসম্যান, দি টেলিগ্রাফ, দি টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, কোথাকার সেটা দিয়ে দেবে। এবং তোমার নাম হচ্ছে হলো এক্স ওয়াই জেড, সেটা তোমার পরীক্ষার প্রশ্নের মধ্যেই দেয়া থাকে, ইন জেনারেল দেয়া থাকে, ঠিক আছে? নাম যদি দেয়া না থাকে তাহলে নিজের নামও তুমি লিখতে পারো, অথবা তুমি জাস্ট একটা ইমাজিনারি নামও কিন্তু তুমি দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এইবার তোমার নামের পর একটা তোমার ডেজিগনেশন এই স্টাফ রিপোর্টার দিতে পারো, স্পেশাল করেসপন্ডেন্ট। খেয়াল রাখবে যে তোমার প্রশ্নে যদি স্পেশাল করেসপন্ডেন্ট বলা থাকে তাহলে তোমার স্পেশাল করেসপন্ডেন্টই লিখতে হবে, ঠিক আছে? আর যদি কিছু বলা না থাকে বা এ স্টাফ রিপোর্টার, এইটুকুনি লিখলেই হবে। স্টাফ রিপোর্টার রাইটস দ্য রিপোর্ট ফর এ নিউজ পেপার, ক্লিয়ার? তার মানে প্রথম ইন্ট্রোডাক্টরি এই যে দুটো লাইন, দিস টু লাইনস আর ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো লাইনের দিকে কিন্তু খেয়াল করে খুব ভালো করে করবে। এবং টাইটেলটা কিন্তু প্রথমে অ্যাটেম্প করতে যাবে না, প্রথমে পুরো রিপোর্টটা, এই যে ফুল রিপোর্টটা কিন্তু তোমাকে লিখতে হবে। এই ফুল রিপোর্টটা তুমি টাইটেল ধরো ন্যারো ডাউন করে নিলে, তুমি কোথাও একটা রাফে লিখে রাখলে, দুটো তিনটে টাইটেল তুমি ন্যারো ডাউন করলে, আফটার রাইটিং দ্য রিপোর্ট কিন্তু তুমি ফাইনাল টাইটেলটা লিখবে। ডোন্ট ট্রাই টু রাইট দ্য টাইটেল বিফোর স্টার্টিং অর রাইটিং দি এন্টায়ার রিপোর্ট,
ঠিক আছে, কারণ অনেক সময় রিপোর্ট লেখার পরে আমাদের মনে হয় যে আমার অ্যাপ্রোপ্রিয়েট টাইটেলটা হয়তো এই সেকেন্ড ওয়ানটা বা অন্য একটা হতে পারতো। কারণ বিকজ ডাব্লিউবিসিএস এর টাইম কম থাকে, তুমি ধরো হাফ অ্যান আওয়ার টু 40 মিনিটস এক একটা টপিকের উপর তুমি ইনভেস্ট করছো, কোনোটায় 20 মিনিটস করছো, কোনোটায় 40 মিনিটস করছো, এবং ওই 20 মিনিটস এর মধ্যে তুমি লেখার পর হয়তো অ্যাকচুয়াল ব্যাপারটাকে তোমার বোধগম্য হলো যে এই রিপোর্টটার এই টাইটেলটা কিন্তু আরেকটু বেটার হতে পারে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, প্রথম টাইটেলটা লিখলে তুমি দেখবে ওটা কেটে সেকেন্ড টাইটেল তুমি লিখছো। হ্যাঁ, প্র্যাকটিস করার সময় তোমার হবে। আচ্ছা, we have done the introductory part, then let us come to the যে একটা রিপোর্টের মধ্যে কটা প্যারাগ্রাফ হওয়া উচিত। আইডিয়ালি যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে নট মোর দ্যান 3 প্যারাগ্রাফস, ঠিক আছে। এবং তোমার এই রিপোর্টটা দেখবে 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে দেবে। যদি ওয়ার্ড লিমিট মেনশন করা থাকে ইট ইজ বেটার, জেনারেলি 250 ওয়ার্ডস ম্যাক্স লিমিট রাখে। আর যদি মেনশন না করা থাকে তাহলে কিন্তু তুমি 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে, কারণ 40 মার্কস এর জন্য you cannot spend more than 200 to 250 words, because তোমার প্রেসিতে কিন্তু সরি রিপোর্টটা লিখতে কিন্তু তোমার সময় লাগবে, এবং তোমার একটা টপিক তো না, 5টা টপিক তোমাকে 3 ঘন্টার মধ্যে কভার আপ করতে হবে। সো ইউ হ্যাভ টু ডু জাস্টিস টু ইচ অ্যান্ড এভরি কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট প্যারাটা যেটা হবে সেটা কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি প্যাসেজ, সেটা কিন্তু একদম ডাইরেক্ট প্রবলেমের মধ্যে খুব একটা বেশি মানে ঢুকবে। সেটা হচ্ছিল প্রথম প্যারাগ্রাফটা যেটা বলে সেটা হচ্ছিল যে তোমাকে যে মানে প্রশ্নে যে সাবজেক্টটা দিয়ে দিয়েছে সেই সাবজেক্টটার উপর কিন্তু প্রথম প্যারাগ্রাফটা হাইলাইট করবে, মানে রিডার যে বুঝতে পারছে আচ্ছা, ফার্স্ট প্যারা শুরু করার পরেই কিন্তু তুমি প্লেস আর ডেটটা দেবে। ধরে নাও প্লেস দিলে তুমি কলকাতা, অথবা এবং ডেটটা দিলে তুমি 7 জুলাই 2024, এরকম করে দিয়ে কিন্তু তারপরে তোমাকে প্যাসেজটা শুরু করতে হবে। হ্যাঁ, প্যাসেজের মধ্যেই, এটা প্যাসেজের উপরে না, মানে এই প্লেস আর ডেটটার পরেই এখানে এরকম ডট ডট সেমিকোলন দিয়ে কিন্তু তুমি ইন্ট্রোডাক্টরি প্যাসেজটা লিখতে শুরু করবে সেম লাইন। এটা কিন্তু প্রিভিয়াস লাইন নয়, ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, সেকেন্ড যেটা হচ্ছিল, হ্যাঁ আন্ডারলাইন করতে পারো, প্লেস লিখে আন্ডারলাইন করতে পারো, ডেট লিখে আন্ডারলাইন করতে পারো, বাট কম্পালসারি নয়। জেনারেলি আমরা নিউজ পেপারে দেখি এগুলো বোল্ডে লেখা থাকে, এই প্লেস আর ডেটটা বোল্ডে লেখা থাকে। না, ফার্স্ট প্যারাটা এই ফার্স্ট প্যারা বলে ফার্স্ট প্যারা লিখতে হবে না। বোকা নাকি তুমি এই প্রশ্নটা করছো? ফার্স্ট প্যারা কখনো লিখতে হয় নাকি? এটা আমি তোমাদের বোঝানোর জন্য করেছি, এই যে বাঁ দিকটা তোমাদের বোঝানোর জন্য, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। আচ্ছা, প্লেস ডেটটা তুমি বোল্ডে তো ওরকম পেন দিয়ে করতে পারবে না, ওর বাজে লাগবে, আন্ডারলাইন করে দিতে পারো, অথবা নর্মাল প্লেস ডেট লিখে সেমিকোলন দিলেই হবে। তারপরে ইন্ট্রোডাক্টরি যে প্যাসেজটা শুরু করবে সেখানে সাবজেক্ট অফ দ্য রিপোর্ট সেটার কিন্তু হাইলাইটটা করা উচিত, যে সাবজেক্টটা নিয়ে তুমি রিপোর্ট লিখছো সেইটা কিন্তু বোধগম্য হওয়া উচিত রিডারের কাছে। পড়ে যে এই রিপোর্টটা যে বাকি যে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর প্যারাগ্রাফ আসতে চলেছে সেইটা কিন্তু বলছে তার সামারি অফ দি মেজর পয়েন্টস কিন্তু প্রথম প্যারাগ্রাফটিতে থাকতে হবে। এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম 2টো সেন্টেন্স, একটা সিঙ্গেল সেন্টেন্স হলে আরো বেটার হয়। ইন্ট্রোডাক্টরি পার্টটা কিন্তু একটা সিঙ্গেল সেন্টেন্স হলে বেটার হয়, ম্যাক্সিমাম 2 সেন্টেন্সেস। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড, হ্যাঁ বেশি বোঝার কিছু নেই। দেখো, যত আমি বলবো, আমি অনেক বলতে পারি এইসব প্যাসেজ নিয়ে, কিন্তু যত বলবো বেশি বোঝা নেই, এগুলো প্র্যাকটিস করতে হবে। ডে ইন অ্যান্ড ডে আউট তুমি প্র্যাকটিসের পরে তুমি কিন্তু পারফেকশন আনতে পারবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, এবার আসছি মেইন বডি অফ দি প্যারাগ্রাফ। মেইন বডি অফ দি প্যারাগ্রাফে কিন্তু তোমাকে মেইন ইস্যু আর ইভেন্টটা যেটা হয়েছে সেটা, ধরে নাও এক জায়গায় কোনো মারামারি হয়েছে, ঠিক আছে, দুটো দলের মধ্যে মারামারি, জেনারেলি পলিটিক্যাল সাবজেক্ট তো দেয় না, মানে আমি জাস্ট ইন জেনারেল বলছি, ধরো কোনো আন্দোলন হয়েছে, এই ডাক্তারদের আন্দোলন, ঠিক আছে, সেটাকে কভার করতে তুমি গেছো, কোনো মানে সেটি একটি ইভেন্ট, অথবা কোনো একটি মেজর ইস্যু আসছে সেখানে তুমি সেই ইভেন্টটাকে তুমি কভার করতে গেছো, ঠিক আছে। এবং সেই ইভেন্টটা তোমাকে কিন্তু প্রবলেমের স্টেটমেন্টে দিয়ে দেবে, হ্যাঁ, পরীক্ষায় সেই ইভেন্টটাকে তোমাকে ডিটেল আপ করতে হবে। এবার সে ধরে নাও হুট করে দিল যে মানে আমি মানে এই ব্যাপারটা বোঝাতে গিয়ে আমি পরের যে আমাদের প্র্যাকটিস কোশ্চেনটি আছে সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে একটা ছোট্ট 2 লাইনার ইয়ে থেকে তোমাকে ফুল স্টোরিটা ইমাজিন করতে হবে, ঠিক আছে। কারণ তুমি তো অ্যাকচুয়াল রিপোর্টার নও, তুমি তো অনগ্রাউন্ড গিয়ে সবার থেকে জেনে তুমি ইস্যুটা জানতে পারছো না।
বাট তোমাকে পেন অ্যান্ড পেপার অন ডাব্লিউবিসিএস এক্সাম হলেই কিন্তু তোমাকে বসে কিন্তু সেই সিচুয়েশনটা তোমাকে ইমাজিন করে সেই পয়েন্টসগুলো জট ডাউন করতে হবে, ঠিক আছে? এবার সোর্স অফ দি প্রবলেম হতে পারে কেন 5W1H মানে 5Y, মানে ওয়েন, ওয়্যার, ওয়াই, এগুলো হোয়াট, এগুলোর আনসার দেওয়া, ঠিক আছে? এত ফ্রিকোয়েন্স পেস্টেল ফেস্টেল এত কিছু করতে হবে না, এগুলো মানে একটু iFunda.com এগুলোর দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছিল এই মেইন বডি লিখতে গিয়ে অনেক সময় অনেক, যদি 250 ওয়ার্ড লেখো তাহলে একটা প্যারাগ্রাফ অত বড় না লিখে তুমি দুটো প্যারাগ্রাফে ভাগ করতে পারো, এই দুটোই কিন্তু মেইন বডি, ঠিক আছে? মেইন বডিটা দুটো এক্সটেন্ডেড প্যারাগ্রাফেও হতে পারে, সেকেন্ড এক্সটেন্ডেড প্যারাগ্রাফে, এবং লাস্টে, সবার লাস্টে যখন তুমি এক্সপ্লেইন করে ফেললে, মানে এই সেকেন্ড প্যারাগ্রাফ, মানে সেকেন্ড অ্যান্ড থার্ড প্যারা মিলে তোমার 80% অফ দি কন্টেন্ট অফ ইউর এন্টায়ার রিপোর্ট কিন্তু সেখানে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, লাস্ট প্যারাগ্রাফটা হচ্ছিল তোমার কনক্লুশন। কনক্লুশনে তুমি পসিবল সলিউশন এবং অ্যাকশনেবল এরিয়া, দেখো তোমার নিজের সাজেশন কিন্তু এখানে দেবে না। যদি সেটা একটা ইভেন্ট হয় তাহলে ইভেন্টের কি কি আউটকাম হতে পারে, ইভেন্টের কি অ্যাকশনেবল আউটকামস গুলো, ধরো কোথাও আন্দোলন হচ্ছে, তারা ডেপুটেশন দেবে অমুক জায়গায় গিয়ে, সেখানেও যদি না হয় তারা আন্দোলনটাকে আরো বৃহত্তর মঞ্চে নিয়ে যাবে, সেই রকমই কিন্তু আমরা জানতে পারছি। এটা হচ্ছিল একটা রিপোর্টারের স্টেটমেন্ট, ঠিক আছে? মানে রিপোর্টার নিজে কিন্তু কোনো স্টেটমেন্ট দিচ্ছে না বা সলিউশন দিচ্ছে না, তারা গ্রাউন্ড লেভেলে যারা আন্দোলনটা করছে তারা যেটা ভাবছে সেটাই কিন্তু সলিউশন, মানে প্রস অ্যান্ড কনস কনক্লুশনে কিন্তু সে তুলে ধরছে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তার মানে মানে অ্যাকশনেবল এরিয়াস এই পার্টটা কিন্তু কনক্লুশনে খুব ইম্পর্টেন্ট। মানে কনক্লুশনটা খাস খালি এরকম হতে পারে না, তাহলে আমরা দেখলাম, তোমার রিডারকে তুমি বলছো যে তাহলে আমরা দেখলাম একটা আন্দোলন চলছিল, এরকম এরকম হলো অ্যান্ড থ্যাংক ইউ, ওটা হতে পারে না। এই যে অ্যাকশনেবল এরিয়া, মানে এর পরে আন্দোলনটা কি রূপ নেবে বা প্রশাসন কি ভাবছে আন্দোলনটা সম্পর্কে, আমি জেনারেল একটা আন্দোলন বলছি, তোমরা ভেবে নিও না ডাক্তারদের আন্দোলন, ঠিক আছে? সেইটা কি হবে না হবে, কি রূপরেখা নিতে পারে আন্দোলনকারীরা, এটা আমাদের জানাচ্ছে। সো ইয়োর টোন শুড বি এ প্যাসিভ টোন, মানে তুমি যারা আন্দোলনকারী বা অন দ্য স্পট যাদের থেকে জানতে পারছো তাদের বক্তব্য বা তাদের সেই সিচুয়েশনটাই কিন্তু তুমি নিউজ পেপারে তুলে ধরছো। তোমার কোন রকম প্রেডিলেকশন বা তোমার কোন রকম নিজস্ব মতামত কিন্তু নিউজ পেপার তুলে ধরে না। নিউজ পেপারের কাজই হচ্ছিল ফ্যাক্ট তুলে ধরা। এই যে ফ্যাক্ট, এই ফ্যাক্টটাকে তুলে ধরা হচ্ছিল নিউজ পেপারের কাজ, আর নট ওপিনিয়ন। এইটা কথাটা মাথায় রাখবে। রিপোর্ট লিখতে গিয়ে ইউ মাস্ট নট গিভ ইউর ওপিনিয়ন, ইউ অনলি শুড গিভ হোয়াট এভার ইজ দ্য ফ্যাক্ট ইউ ক্যান গাদার ফ্রম গ্রাউন্ড। ক্লিয়ার? তাহলে আমরা এন্টায়ার রিপোর্ট স্ট্রাকচারটা আমরা দেখে নিলাম। এবার দেখো একটি রিপোর্ট, এই রিপোর্টটি দেখো, হ্যাঁ, তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেখো আমি রিপোর্টটা কিভাবে লিখবে সেটাও বলে দেবো, রিপোর্টটা কি জিজ্ঞেস করেছে সেটাও বলে দেবো, এবং কিভাবে লিখে আমাকে পাঠাবে, এবং সেই রিপোর্টটা যারা যারা পাঠাবে তারা কিন্তু চেকিং হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো আমি ফার্স্ট বলি রিপোর্টটা কি বলেছে। বলছে ইউ আর এ নিউজ প্রিন্ট মিডিয়া স্পেশাল করেসপন্ডেন্ট, ঠিক আছে? তার মানে তোমার নাম হচ্ছে হলো XYZ এবং তুমি হচ্ছে হলো একজন স্পেশাল করেসপন্ডেন্ট অফ এ নিউজ প্রিন্ট মিডিয়া। ক্লিয়ার? তার মানে এখান থেকে কি বুঝতে পারছি, এখান থেকে বুঝতে পারছি যে আমি যে এই যে প্লেস অ্যান্ড এই যে বাই XYZ তোমাকে লিখতে হবে, আর তোমাকে স্পেশাল করেসপন্ডেন্ট বলে লিখতে হবে, ঠিক আছে? নিউজ পেপারের নামটা নেওয়ার দরকার নেই। কেন দরকার নেই? কারণ কোশ্চেনে নিউজ পেপারের নামটা দেয়া নেই, আর দেয়া থাকলেও তোমার নেওয়ার দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা সেকেন্ড লাইনে চলে গেল। সেকেন্ড লাইনে মানে এই যে এই লাইনটায় এটা চলে গেল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট বলছে একটা রিপোর্ট লেখো যেখানে একটি লোকাল ইস্যু হয়েছে, ঠিক আছে? একটা লোকালিটিতে একটা ইস্যু হয়েছে। কি ইস্যু হয়েছে? একটা হিউজ ওয়াটার বডি, মানে একটা লেক ফোর্সফুলি নিয়ে নেওয়া হচ্ছে এবং লোকাল প্রমোটার সেটাকে ফিল আপ করে, সেখানে হয়তো ফিল আপ শুরু করেছে, মানে বিল্ডিং টিল্ডিং তুলবে বলে, হ্যাঁ, মানে দ্য ল্যান্ড গ্র্যাব বাই ল্যান্ড শার্কস বলে না, সেরকম অবস্থা, ঠিক আছে? এবং সবথেকে মজার বিষয় এখানে এই পুরো ঘটনাটা ইজ রেসিস্টেড বাই দ্য লোকালস। ক্লিয়ার? সো এই অবধি হচ্ছিল কোশ্চেনটা। ক্লিয়ার? এই অবধি হচ্ছিল কোশ্চেনটা। ইন জেনারেল তোমাকে কিন্তু আর ফার্দার পয়েন্ট তোমাকে দেবে না।
দিস ইজ দ্য কোশ্চেন ইন হ্যান্ড। এইবার তোমাকে যেটা ইয়ে করতে হবে যে দেখো ডেট টাইম প্লেস অফ অকারেন্স এটা তুমি দিলেও লিখতে পারো, মানে লিখলেও লিখতে পারো। জাস্ট হোল্ড অন, একজন জয়েন করতে পারছে না, একটু দেখে নি। না, যে আওয়াজ শুনতে পাচ্ছ না সে আবার কেটে জয়েন করো। জাস্ট 1 সেকেন্ড। যে আওয়াজ শুনতে পাচ্ছ না সে আবার কেটে জয়েন করো। ইয়েস। সো ডেট টাইম তুমি প্লেস অফ অকারেন্স এইগুলো কিন্তু মানে তোমার ডেসক্রিপশনে আসা উচিত। মানে এই যে তুমি ডেসক্রিপশনটা দেবে মেইন বডি অফ দি লেটারে বা ইন্ট্রোডাক্টরি পার্টেও কিন্তু তুমি ডেটটা দিয়ে রাখতে পারো। টাইম অফ অকারেন্স অনেক সময় বাস অ্যাক্সিডেন্ট হলে টাইম অফ অকারেন্স দিতে পারো। ইন জেনারেল তুমি মর্নিং বা ইভিনিং এরকম বললেও কিন্তু যথেষ্ট। ঠিক আছে। আচ্ছা, ডিসক্রিপশন অফ দি ইস্যু থাকবে, প্রেজেন্ট ইম্পর্টেন্স অফ ওয়াটার বডি ফর দ্য কমিউনিটি থাকবে, প্রেজেন্ট স্ট্যাটাস কি কি আন্দোলন চলছে এবং কি কি স্টেপস নেওয়া হয়েছে বাই লোকালস অর প্রশাসন, সেই পার্টটা কিন্তু তোমাকে হাইলাইট করতে হবে। এইবার দেখো এই যে তোমার রিপোর্টটা লিখতে দিয়েছে, রিপোর্টের সেন্ট্রাল থিমটা কি, যে একটা বড় হিউজ ওয়াটার বডিকে ফিল আপ করা হচ্ছে বাই এ লোকাল প্রমোটার এবং সেখানে লোকালসরা রেসিস্ট করছে, বাধা দিচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছিল আমাদের মেইন ইস্যু। এইবার আমরা যাই যে দেখতে যে এই রিপোর্টটা লিখতে গেলে কি কি পয়েন্টস কভার করতে করতে হবে বা করা যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, আমি একটু বড় করে দিই। দেখো দুটো পার্ট আছে, একটা বাঁ দিকের পার্ট, একটা ডান দিকের পার্ট। ঠিক আছে। ডান দিকের পার্টটা হচ্ছিল কমন জেনারেল নলেজ। ঠিক আছে, আমি ওটা পরে বলবো, এই কমন পার্টটা পরে জেনে নেব। ফার্স্টে বাঁ দিকের পার্টটা অ্যাকচুয়াল সিচুয়েশনটা আমাকে ইমাজিন করতে হচ্ছে। আমার সিচুয়েশনটা কি ছিল, একটা হিউজ ওয়াটার বডি ছিল যেটা লোকাল প্রমোটার ফিল আপ করছে আর রেসিস্টেড বাই লোকালস করছে। এই তিনটে পার্ট আমার সেন্ট্রাল থিম ছিল। ক্লিয়ার। আচ্ছা, এইবার দেখো প্রথম পয়েন্টটা কি এখানে বলছে। আমি প্রথম পয়েন্টটা ভাবছি, মানে এটা কিন্তু আমি রাফ বলছি, এটা কিন্তু অ্যাকচুয়াল রিপোর্টটা নয়। আমি পয়েন্টার্স গুলো তোমাদের বলছি, তোমরা অ্যাকচুয়াল প্র্যাকটিস করে কিন্তু জমা দিতে হবে যেরকম ভাবে তোমরা জমা দাও। ওকে। আচ্ছা, হ্যাঁ, এগুলো হচ্ছিল পয়েন্টার্স, একদম ঠিকই বলেছো, এগুলো হচ্ছিল আমাদের পয়েন্টার্স। ক্লিয়ার। আচ্ছা, দেখো এখানে বলছে যে একটা 200 বছরের ওয়াটার বডি, মানে ওয়াটার বডিটাকে এক্সপ্লেইন করছে। তার কত বড় জায়গা নিয়ে সেই ওয়াটার বডিটা, কোন ওয়ার্ডে রয়েছে, ওয়ার্ড নাম্বার XYZ, কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছে, এবং ওয়াটার বডিটা পপুলারলি কি নামে বিখ্যাত। শান্তিবাবুর পুকুর নামে কিন্তু ওয়াটার বডিটা বিখ্যাত। ঠিক আছে। আবার সেকেন্ড লাইনে বলা হচ্ছে যে ওয়াটার বডি হ্যাজ এ ডিসপিউটেড ওনারশিপ, মানে ক্লিয়ার কাট ওনারশিপও কারণ নেই, যার অ্যাডভান্টেজ কিন্তু ওই লোকাল প্রমোটার নিচ্ছে। ক্লিয়ার। কি সুন্দর দেখো, ফার্স্টে একটা ছোট্ট পার্ট বললো, সেখান থেকে কিন্তু তোমার মানে মাথায় কিন্তু চট করে এই পার্টটা কিন্তু এসে গেল। তোমার মাথায় কিন্তু চট করে এই পার্টটা এসে গেল। মানে এই রাফ পার্টটা কিন্তু তুমি পরীক্ষা হলেও করতে পারো, এরকম পয়েন্টার ডান দিকে রাফ বলে লিখে ছোট ছোট পয়েন্টার লিখে নিতে পারো। ক্লিয়ার। তারপরে তুমি মেইন রিপোর্টটা তুমি সাজাও। সেকেন্ড পয়েন্টারটা কি বলছে, 2 নম্বর পয়েন্টারটা, সার্ভস অ্যাজ দ্য হার্ট অফ দ্য সিটি, ফুলফিল সেকেন্ডারি ওয়াটার নিডস অফ দি মার্জিনাল সিটিজেন্স। মানে যারা বস্তিবাসী, মার্জিনাল সিটিজেন্স মানে মানে বস্তিবাসী একটা মানে খুব ইনসাল্টিং ওয়ার্ড হয়ে যাবে, মানে কথা হয়ে যাবে বলে এখানে মার্জিনাল সিটিজেন্স কথাটি ইউজ করা হয়েছে। তারা হয়তো স্নান টান করে, ডেলিকার নিডস, ওই পুকুরের জল ফল দিয়ে বাসন টাসন ধোয় টয় এরকম ব্যাপার সেখানে আছে। মানে সেকেন্ডারি নিডস গুলো, প্রাইমারি খাবার, প্রাইমারি নিড মানে খাবার জল। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর পার্টটা দেখো কি বলছে। 3 নম্বর পয়েন্টটা বলছে ভেরি পাওয়ারফুল প্রমোটার, যাদেরকে আমরা ল্যান্ড শার্ক হিসেবেও জানি, স্টার্টেড এনক্রোচিং অ্যান্ড ফিলিং আউট দ্য ওয়াটার বডি ফ্রম ওয়ান সাইড অফ উইথ ওয়েস্ট। মানে একটা দিক থেকে সে ভরাট করতে শুরু করেছে, বড় বড় ঝিলটাকে সে একটা দিক থেকে ভরাট করতে শুরু করেছে। উদ্দেশ্যটা কি, বিল্ড কনস্ট্রাকশন ফ্ল্যাট প্রজেক্ট অন দ্য সাইড। তার মানে দেখো প্রথমে কোথায় অবস্থিত ওয়াটার বডিটা, কি নামে বিখ্যাত, একটি ইন্ট্রোডাকশন দিল। সেকেন্ড পার্টটা কি দিল, সেকেন্ড পার্টটা ওয়াটার বডিটা কি কাজে লাগে, ওই এলাকাটির কি কাজ সেই ওয়াটার বডিটা করে। থার্ড পার্ট যেটা দিল, থার্ড পার্টটা রিয়েল প্রবলেমটা কিন্তু 3 নম্বর পার্টে হাইলাইট করলো, 3 নম্বর পয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর পয়েন্টে কি করলো,
4 নম্বর পয়েন্টে দেখো প্রমোটার পলিটিশিয়ান নেক্সাস, মানে যখন রিপোর্টার প্রমোটারটা কাছে গেল, প্রমোটার বলছে যে আমার কাছে সব রকম ক্লিয়ারেন্স আছে, হ্যাঁ ওয়াটার বডিটি আমি কিনে নিয়েছি, আমার কাছে সব রকম ক্লিয়ারেন্সও আছে, আমি মিউনিসিপালিটি হোক এ হোক যেখান যেখান থেকে ক্লিয়ারেন্স নিতে হয় আমি নিয়েছি, আমি আইনি কাজ করছি, ঠিক আছে। লোকাল কাউন্সিলরের কাছে যখন গেল রিপোর্টার, তখন সে বলল যে আমি তো জানি না কিছু, এরকম কিছু হচ্ছে। লোকাল পুলিশ স্টেশনটা 100 মিটারের মধ্যে, কিন্তু পুলিশও বলল যে আমার কিছু, আমাদের নজরে কিছু নেই, ঠিক আছে। দেখো এই 3 নম্বর প্যারা, এই 4 নম্বর পয়েন্টারটা থেকে এই যে একটা প্রমোটার পলিটিশিয়ান পুলিশের নেক্সাস, মানে ব্যাড নেক্সাস, মানে বাজে আতাত, মানে অশুভ আতাত যেটাকে বলি, সেই পার্টটা কিন্তু হাইলাইট করলো এই 4 নম্বর পয়েন্ট। মানে স্টোরিটা বিল্ড আপ করছে কিভাবে, প্রথমে ইন্ট্রোডাকশন, পরিচয়টি করালো, সেকেন্ড কি কি কাজে লাগে সেটি করালো, 3 নম্বরে অ্যাকচুয়াল প্রবলেমটি বললো, 4 নম্বরে প্রবলেমের গভীরতাটা বললো, ঠিক আছে। আচ্ছা, এইবার 5 নম্বর পয়েন্টটিতে দেখো খুব সুন্দরভাবে পয়েন্টার্স গুলো করা আছে। 5 নম্বর পয়েন্টটিতে অ্যাকচুয়াল এই যে প্রবলেমটি হয়েছে, প্রবলেমটির সেকেন্ড স্টেপটা বললো যে আন্দোলন, প্রবলেমের জেরে যে রেসিস্টেন্স বা আন্দোলন, এই যে রেসিস্টেন্স বাই লোকালস গুলো হয়েছে, এই রেসিস্টেন্স বাই লোকালসটা সেই রিপোর্টার কিন্তু কভারেজ করতে গেছে। বলছে লোকালসরা প্রোটেস্ট করেছে অ্যান্ড হল্টেড দ্য ওয়ার্ড, ওই ভরাট করার পার্টটা থামিয়েছে, এবং তাদের মধ্যে হাতাহাতিতে দুজন লোকাল কিন্তু ইনজিওর্ডও হয়েছে, ঠিক আছে। এবং এত কিছু হওয়ার পরে দেখো ইয়েস্টারডে ঘটনাটা ঘটেছে, এখানে কিন্তু লিখছে ইয়েস্টারডে ঘটনাটা ঘটেছে, মানে প্লেস অফ অকারে, মানে টাইম ডেট অফ অকারেন্সটাও কিন্তু বলে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা দে হ্যাভ, এবং সেটা হওয়ার পর তারা কিন্তু একটা যৌথ মঞ্চ টাইপের সবুজ মঞ্চ একটা তৈরি করেছে, এবং সেখানে সব পাড়ার লোকজন কিন্তু অ্যামেটার ইকোলজিস্ট হিসেবে ভলেন্টিয়ার করতে রাজি হয়েছে, এবং তারা বলছে যদি এখানে সলিউশন আমরা না পাই তাহলে আমরা চিফ মিনিস্টার বা গভর্নরের কাছে যাব, এবং লোকালসরা কিন্তু সবাই এই পিটিশনটা সাইন করেছে, এবং দে আর প্ল্যানিং টু গো টু হায়ার অথরিটিস। মানে এই যে আমরা ফিউচার কোর্স অফ অ্যাকশন, সেই ফিউচার কোর্স অফ অ্যাকশনও কিন্তু এখানে বলা আছে, ক্লিয়ার। তার মানে এই যে তুমি পুরো রিপোর্টটা লিখবে, তার এই যে তথ্য পার্টটা, এই রিপোর্টের গল্প এবং তথ্য পার্টটা কিন্তু পুরোপুরি এই বাঁদিকটা কভার আপ, ক্লিয়ার। খুব সুন্দর একটি ক্রিস্প ছোট ভাষায় কিন্তু এই পার্টটি লেখা আছে। আর ডান দিকে এটা যেটা লেখা আছে, ডান দিকের পার্টটা হচ্ছিল যে তোমার এনভায়রনমেন্টাল কনজারভেশন নিয়ে কি কি জিনিস তোমার জানা উচিত, মোটরলেস। দেখো এইগুলো লিখলে অনেক বড় হয়ে যায়, তুমি 200-250 ওয়ার্ডস এর মধ্যে আনতে পারবে না, বাট তোমাকে জেনে রাখা উচিত। অন্য টপিকস এর উপর, ওয়েটল্যান্ড কনজারভেশনের উপরও দিতে পারে টপিক। স্মলার ওয়াটার বডিজ, এটা একটা রেগুলার প্রবলেম, এই যে যে পার্টটা দিয়েছে দিকে দিকে পুকুর ভরাট হচ্ছে বা জলা জমি ভরাট হচ্ছে প্রমোটারদের দ্বারা, এটা একটা লোকাল প্রবলেম, ঠিক আছে। সেখানে ওয়েস্ট বেঙ্গল ওয়েটল্যান্ডস অ্যান্ড ওয়াটার বডি কনজারভেশন একটি পলিসি নামক পলিসি আছে, হ্যাঁ পলিসির জায়গায় পলিসি আছে। এইবার বলছে স্টেট গভর্নমেন্টের দায়িত্ব যে সে প্রহিবিট করে ফ্রম ফিলিং অফ এনি ওয়াটার বডি অফ ওয়েটল্যান্ড, ঠিক আছে, এবং সেটা করবে নিশ্চয়ই ইন পাবলিক ইন্টারেস্ট। তার মানে স্টেট গভর্নমেন্টের এটা কিন্তু দেখার দায়িত্ব যে কোনো পুকুর বা ভরাট না হয়, ঠিক আছে। এবং আমাদের সিটিজেনদেরও কিন্তু অ্যাওয়ারনেস বা স্পন্টেনিয়াস রিয়াকশন এই ক্ষেত্রে হওয়া উচিত। এবং জুডিশিয়ারি কি স্টেপ নিয়েছে, জুডিশিয়ারি স্টেপ নেওয়া আছে, যদি কমপ্লেন রিসিভ হয় তাহলে সেখানে কিন্তু একটা ডিস্ট্রিক্ট এনভায়রনমেন্টাল কোঅর্ডিনেটরকে সবসময় এগিয়ে যেতে হবে। মানে জুডিশিয়ারেরও কিন্তু হাইকোর্টের, ক্যালকাটা হাইকোর্টের ইন্টারভেনশন এই ব্যাপারে রয়েছে, ঠিক আছে। এবং যদি অলরেডি ফিল্ড আপ ওয়াটার বডি হয়, যে ওয়াটার বডিটা ফিল আপ করে পড়েছে, তারপরে যদি কোনো কনস্ট্রাকশন ওখানে পাওয়া যায় তাহলে কিন্তু সেই প্রজেক্টগুলোকে অ্যাব্রোগেট করে দিতে হবে, মানে প্রজেক্টগুলোকে ভেঙে দিতে হবে, ঠিক আছে। সেই প্রজেক্টগুলো সেখানে করা যাবে না, ঠিক আছে। এবং এখানে হাইকোর্ট এমনও মেনশন করেছে যদি লিখিত কমপ্লেন না পেয়ে যদি একটা ভার্বাল মেসেজও দেওয়া হয় তাহলেও সেই ভার্বাল মেসেজটাকে কমপ্লেন হিসেবে নিতে হবে অথরিটিকে। এরকম একটি গ্রিন ট্রাইব্যুনাল এবং আমাদের ক্যালকাটা হাইকোর্টের অর্ডারও কিন্তু রয়েছে। এবং সর্বোপরি আমাদের রামসার কনভেনশন, তোমরা জানো যে ক্যালকাটা ওয়েটল্যান্ডস
is a Ramsar site. So একটা ছোট্ট করে দেখো তোমার এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস প্লাস রামসার প্লাস ওয়েটল্যান্ডস প্লাস ছোট ছোট পুকুরের ক্ষেত্রে কি কি জুডিশিয়াল ইন্টারভেনশনস গুলো আছে বা কি কি প্রভিশনস গুলো আছে সেগুলোও কিন্তু তোমাকে একটা আইডিয়া দিল, নট টু রাইট উইদিন দ্য প্যারাগ্রাফ বাট তোমাকে জাস্ট একটা আইডিয়া দিল, বাট প্যারাগ্রাফটি লেখার জন্য এই বাঁদিকের পার্টটা ইজ মোর দ্যান এনাফ। ক্লিয়ার? তাহলে এইবার এই পয়েন্টগুলো নিয়ে দেখো কিভাবে একটি ছোট্ট প্যারাগ্রাফ লেখা যায়। দেখো তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, এটা এটা হুবহু লিখলে হবে না, এটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? দেখো হেডলাইনটা দিয়েছে লোকালস রেসিস্ট এ হিউজ ওয়াটার বডি ফিল আপ বাই ল্যান্ড শার্কস। ঠিক আছে? স্পেশাল করেসপন্ডেন্ট এক্সওয়াইজেড। ঠিক আছে? আচ্ছা, প্রথম প্যারাগ্রাফটা কি দিয়েছে, লোকাল রেসিডেন্টস দেখো ডেসক্রিপশন দিয়েছে কোথায় আছে এবং ঘটনাটি দিয়ে দিচ্ছে স্ট্রং রেসিস্টেন্স এগেইনস্ট ফোর্সফুল ফিলিং অফ এ ওয়াটার বডি বাই ল্যান্ড শার্কস। ঘটনাটাও ফার্স্ট প্যারাগ্রাফে দিয়ে দিয়েছে যাতে রিডার প্রথমেই দেখে বুঝতে পারে যে ঘটনাটি কি ঘটেছে এবং সে ইন্টারেস্ট পায়। বাকি তিনটে প্যারাগ্রাফ আরো তো আছে, সে পড়ার ইন্টারেস্ট পাবে কি করে? যখন নিউজ পেপার পড়ে দেখো না যে হেডলাইন গুলো দেখে রেখে রেখে কোনটা পছন্দ সেটা হেডলাইন দেখেই কিন্তু সে ডিসাইড করে না, এবং হেডলাইন দেখার পর প্রথম প্যারাগ্রাফটি পড়েই সে প্রথম 2-3 লাইন পড়েই সে ডিসাইড করে সে আরো পড়বে কিনা, তাহলে নেক্সট টপিকটায় চলে। ঠিক আছে? অ্যাজ এ করেসপন্ডেন্ট ইউর রেসপন্সিবিলিটি ইজ টু রাইট সাচ এ ক্যাচি হেডলাইন এবং বাট ক্যাচি ইয়েট পার্টিনেন্ট হেডলাইন। এবং তোমার ফার্স্ট প্যারাগ্রাফে দেখো এই ফোর্সফুল ফিলিংটা এটা বলে দিয়েছে, সেটা শান্তিবাবুর পুকুর বলে বলা হতো। 200 বছরের পুকুর, 2 বিঘা জমির উপর পুকুরটি রয়েছে এবং এটি অনেক সেকেন্ডারি ওয়াটার নিডস এবং ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি অফ দি এরিয়া মেনটেন করে। এইটুকুনি পড়ার পর লোকটি ভাবলো আরে এরকম তো আমার পাড়ায়ও হচ্ছে, দেখি দেখি কি ব্যাপারটি দেখি, আমি আরো সেকেন্ড প্যারাগ্রাফে সে অটোমেটিক শিফট করে যাবে। ঠিক আছে? তার মানে ফার্স্ট প্যারাগ্রাফ শুড বি ইন্টারেস্টিং এনাফ টু মেক দ্য রিডার রিড দি ফুল স্টোরি। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড প্যারাগ্রাফ, তাহলে আমরা সেকেন্ড প্যারাগ্রাফটা যাই। সেকেন্ড প্যারাগ্রাফ এবার অ্যাকচুয়াল ডিসক্রিপশনটা দিচ্ছে। দেখো এখানে 1 2 3 4 4টে প্যারাগ্রাফে কিন্তু আমাদের পুরো পার্টটি কমপ্লিট হয়েছে। ঠিক আছে? আইডিয়ালি 3টেতে হওয়া ছিল, বাট এরা দুটো প্যারাগ্রাফ মিলিয়ে একটি মানে ডিটেল আউট করেছে। বলছে ডেটটি দিয়ে দিয়েছে 7 জুলাই। পাওয়ারফুল লোকাল প্রমোটার এনক্রোচিং অ্যান্ড ফিলিং অফ ওয়াটার বডি একদিক থেকে ভরাট করতে শুরু করলো। পারপাসটা কি? বিল্ড কনস্ট্রাকশন ফ্ল্যাট প্রজেক্ট অন দ্যাট সাইট। এর কারণে লোকালস পুট আপ এ স্ট্রং রেসিস্টেন্স স্টেজিং ডে লং প্রোটেস্ট অ্যালং দি ওয়াটার বডি। Even 2 locals got into a scuffle with the goons of the promoter, but late evening they have been successful. মানে বলছে যে এই যে রেসিস্টেন্সটা পুট আপ করেছে লোকালরা, তাদের কিন্তু প্রমোটার পিছু হটেছে বিকজ দে হ্যাভ বিন সাকসেসফুল ইন হল্টিং দ্য ফিলিং ওয়ার্ক ডিউ টু দেয়ার ইউনাইটেড প্রটেস্টস। ক্লিয়ার? তার মানে এই প্যারাগ্রাফটা ফেয়ার এনাফ টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে ঘটনাটি কি ঘটেছে। ঠিক আছে? এবং এখন কি অবস্থায় রয়েছে, এখন ওই ভরাটটা বন্ধ রয়েছে। এবার তারপরে দেখি কি লিখছে। এবার লোকাল প্রমোটারের বক্তব্য তুলে ধরছে, বলছে লোকাল প্রমোটার বলছে যে আমি কিনে নিয়েছি ওয়াটার বডিটা এবং আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স আছে যে আমি ফিল আপ করে সেখানে কনস্ট্রাকশনটা তৈরি করি। অন রিচিং দি লোকাল কাউন্সিলর, 3 জনের বক্তব্য এখানে বলা আছে, লোকাল প্রমোটার, লোকাল কাউন্সিলর এবং দ্য লোকাল পুলিশ স্টেশন। খুব সুন্দরভাবে রিপোর্টটি লিখেছে। প্রথমে দুটো ওয়ারিং পার্টিস, লোকাল প্রমোটার আর লোকালস, এদের মধ্যে কি ঝামেলা সেটা বলে দিল। তারপরে দেখো 3টে স্টেক হোল্ডার, প্রমোটার, কাউন্সিলর এবং পুলিশ স্টেশন, তাদের বক্তব্যটি তুলে ধরছে। কাউন্সিলর বলছে আমি জানি না, পুলিশ স্টেশন থেকে 100 মিটারও দূরত্ব নয় ঝিলটা, কিন্তু পুলিশ বলছে আমার জানা নেই, যদি রিটেন কমপ্লেন পাই, যেটা ন্যাচারালি পুলিশ স্টেশন বলে থাকে, আমরা কিন্তু এই ব্যাপারটা খতিয়ে দেখব। ঠিক আছে? এখানে তারপর লোকালসরা ভাবছে প্রমোটার পুলিশ পলিটিশিয়ান নেক্সাস ইজ ইনঅ্যাডভান্টেন্টলি এভিডেন্ট, যে লোকাল পুলিশ পলিটিশিয়ান নেক্সাসটা কিন্তু এখানে মানে স্পষ্টভাবে চিহ্নিত করা যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কনক্লুশন প্যারাগ্রাফটি কি লিখছে। লোকালসরা কি তৈরি করেছে, ফিউচার কোর্স অফ অ্যাকশন। ওই যে আমি বলেছি যে ফিউচার অ্যাকশন কনক্লুশন পার্টে থাকবে। ঠিক আছে? তুমি কোনো সলিউশন দিতে যাবে না, লোকালসরা যে সলিউশন বা ফিউচার কোর্স অফ অ্যাকশন লিখছে অ্যাজ এ করেসপন্ডেন্ট, তোমার কাজটা হচ্ছিল তোমার রিডারদের কাছে তুলে দেওয়া। বলছে আমরা একটা সবুজ মঞ্চ গড়ব এবং অনেক সব চিলড্রেন
রা ভলেন্টিয়ার করেছে অ্যামেটিউর ইকোলজিস্ট হওয়ার জন্য, টু রাইট টু সিএম অ্যান্ড গভর্নর অ্যাবাউট দ্য স্টেট অ্যাবাউট দ্য ইলিগাল ফিলিং অফ দি ওয়াটার বডি। তারা লিখবে সিএম অ্যান্ড গভর্নরের কাছে, এবং দে আর প্ল্যানিং টু রেজ দ্য ইস্যু টু দ্য হাইয়েস্ট লেভেল। দে আর কমিটেড টু প্রোটেক্ট দ্য ওয়াটার বডি অ্যাট এনি কস্ট। তারা বদ্ধপরিকর সেই ওয়াটার বডিটাকে কনজার্ভ করতে। ক্লিয়ার? So this is how you need to write a report, যেখানে তুমি you start with an introduction which explains the problem in short, then you detail the entire problem into two parts. You can even write in one paragraph, এখানে দুটো প্যারাগ্রাফে লেখা আছে, ডিটেল করা আছে all stakeholders, প্রমোটার, লোকালস যারা রেসিস্ট করছে, কাউন্সিলর, পুলিশ স্টেশন, সবার বক্তব্য এখানে ধরা আছে, এবং ফিউচারে সবুজ মঞ্চ করে আমরা তারা যে বদ্ধপরিকর এই ওয়াটার বডিটা কনজার্ভ করার জন্য, সেটা কিন্তু লাস্ট প্যারাগ্রাফ কনক্লুশনে তুলে ধরেছে। এবং ওয়ার্ডসটা হচ্ছিল 260 ওয়ার্ড, 8 ওয়ার্ডস, একটু এক্সটেন্ড করে গেছে, 250 ওয়ার্ডস এর মধ্যে হলে ভালো। ক্লিয়ার? সো দিস ইজ হাউ ইউ নিড টু রাইট এ রিপোর্ট। এবং WBCS এ কিন্তু এই স্ট্যান্ডার্ডের রিপোর্ট যদি লেখো তবেই কিন্তু 40-এর মধ্যে অ্যাটলিস্ট 35 তুমি পাবে। কোনোদিনই ফুল মার্কস পাবে না, কারণ দ্য মার্কস বেঞ্চমার্ক ইজ মোর অর লেস 100, মানে 200-র মধ্যে 120 তোলাটাই কিন্তু যথেষ্ট মানে চ্যালেঞ্জিং। মানে কিছু পার্ট তো মিস্ট্রি আছেই, মানে ফুল মার্কস কেন দেয় না, বাট স্টিল আমরা প্রত্যেকেই টেন্স, ভার্ব সাবজেক্ট, এগ্রিমেন্ট এইসবের মধ্যে ফেসে যাই। এবং এখানে দেখো ইনঅ্যাডভার্টেন্টলি এভিডেন্ট অনেক কিছু কিন্তু খুব ভালো বলা আছে, ফুলফিলিং সেকেন্ডারি নিডস অ্যান্ড ইকোলজিক্যাল ইউজ অফ ইংলিশ, ইউসেজ অফ ইংলিশ ম্যাটার্স ভেরি মাচ। ইউর রাইটিং স্কিলস বলতে যেটা আমরা বুঝি, গুড ভোকাবুলারি, ইজি বাট মানে মানে ইন্টারেস্টিং, ক্যাচি, বাট ইয়েট ইজি টু ক্যাচিও হতে হবে, বাট ইয়েট ইজি টু আন্ডারস্ট্যান্ডও হতে হবে। এবং সেরকম টাইপের ভোকাবুলারিগুলো, যেরকম ল্যান্ডশার্ক, ঠিক আছে, ল্যান্ডশার্ক কথাটি এরা হয়তো ইউজ করেনি এখানে, বাট এনক্রোচিং অ্যান্ড ফিলিং দ্য ওয়াটার বডি, এই পার্টগুলো কিন্তু এরা কন্টিনিউয়াসলি ইউজ করেছে। ইউজ লুসিড ইংলিশে কিন্তু পুরো প্যারাগ্রাফটি লেখা আছে, কোনো রকম গ্রামেটিক্যাল বা ধরে নাও টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এইসব কমন মিস্টেক্স গুলো কিন্তু, স্পেলিং মিস্টেক্স গুলো কিন্তু একদম নেই। তাহলে তোমাদের এখন কাজ হচ্ছে হলো, তোমরা এইটা দেখতে পারলে যে কিভাবে একটা লেখা উচিত। আমি এই পার্টটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমাদের যেটা করতে হবে পুরো যেরকম করো আর কি, খাতায় লিখে সেটাকে ডকুমেন্টটাকে স্ক্যান করবে, এবং সেই পিডিএফটা ডোন্ট সেন্ড এনি পিকচার, জেপেগ বা পিকচার ফরম্যাটে পাঠাবে না, সেটা কিন্তু চেকিং হবে না। তোমরা 9 জুলাইয়ের মধ্যে এটা চেক করে লিখে পাঠাও, দেন we will from the back end you will receive the checked answer copy. So thanks for attending the class, hope you have enjoyed. We will meet again tomorrow. Good night.